নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছি নিখিল স্যার। দেখো বন্ধু, জেনারেল স্টাডিজ যে কোনো চাকরির পরীক্ষার জন্য সত্যি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো এই জেনারেল স্টাডিজ বিষয়টা অনেক বড়, যেখানে কিন্তু ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পল সায়েন্স, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, রিজনিং সব কিছু মিশে রয়েছে। সুতরাং এটা একার পক্ষে সত্যি কিন্তু তোমার কাছে কষ্টকর হবে, কারণ দেখো এটা যদি না পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় অনেক পিছিয়ে যাবে। তো যাই হোক, সত্যি এটি একার পক্ষে নিজের আয়ত্তে আনা, নিজের বাগিয়ে আনা এটাকে অনেক কঠিন ব্যাপার। তো যদি তুমি এটা করতে পারো তাহলে ভারতের যে কোনো সরকারি চাকরির পরীক্ষা তুমি কিন্তু অনায়াসে ক্র্যাক করতে পারবে। তো যাই হোক, আজকে যে জেনারেল স্টাডিজ বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তাদের এক্সপ্লেনেশন আলোচনা করা থাকবে, এবং যেটি কিন্তু আসন্ন এক্সাম আমাদের, আমি একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিচ্ছি, যেটা হচ্ছে যে ক্লার্কশিপের এক্সাম কিন্তু জুন মাসে হবে। ওকে, কোন মাসে হবে? জুন মাসে হবে। এটা কিন্তু তোমরা অবশ্যই রিমাইন্ড রাখবে যে ক্লার্কশিপের এক্সাম কিন্তু জুন মাসে হবে। তো যাই হোক, আজকের এই আলোচনায় থাকছে জেনারেল স্টাডিজের বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আগামীকাল বা আসন্ন যেসব এক্সাম রয়েছে সেই সব এক্সামের জন্য সত্যি খুবই গুরুত্বপূর্ণ। তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো বন্ধু। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, প্রথম যে কোশ্চেন ছিল যে হোম রুল লীগ কে কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? ঠিক আছে, দেখো, অরবিন্দ ঘোষ 1916 খ্রিস্টাব্দে, দয়ানন্দ সরস্বতী 1926 খ্রিস্টাব্দে, এনি বেসান্ত 1916 খ্রিস্টাব্দে, এনি বেসান্ত 1915 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো দেখো এইখানে, তো তোমরা এটা মনে রাখবে কি, যে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এনি বেসান্ত 1916 খ্রিস্টাব্দে। এর সাথে আরেকটা হচ্ছে হোম রুল লীগ যেটা করেছিল, যেটা এ কিন্তু কোথায় করেছিল? মাদ্রাজে। ঠিক আছে, আর আরেকটা যেটা করেছিল বাল গঙ্গাধর তিলক, এটাও হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন বাল গঙ্গাধর তিলক। তো এর সঠিক উত্তর হয়ে যাবে এনি বেসান্ত 1916 খ্রিস্টাব্দে। আর তোমরা দয়ানন্দ সরস্বতী তোমরা মনে রাখবে 1926, এটা তো হবে না। তো দয়ানন্দ সরস্বতী কেন ইম্পর্ট্যান্ট? তিনি 1875 খ্রিস্টাব্দে কী করেছিলেন? 1875 খ্রিস্টাব্দে আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। অরবিন্দ ঘোষ একজন বিখ্যাত কী ছিলেন? ভারতের স্বাধীনতা সংগ্রামী। ঠিক আছে, যিনি নিজেকে পরবর্তী জীবনে কী করেছিলেন? একটা মঙ্কে পরিণত করে দিন, সন্ন্যাসীতে পরিণত করেছিলেন। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, লাফিং গ্যাস। লাফিং গ্যাস কি? দেখো, এর কোন সংকেতটা সঠিক উত্তর? তো এর সঠিক উত্তর হয়ে যাবে N2O। ঠিক আছে, নাইট্রাস অক্সাইড, মানে এটা ছোট হয়ে যাবে N2O, এই টাইপের যেটা। ঠিক আছে, N2O, এর সঠিক উত্তর হয়ে গেল এটা, নাইট্রাস অক্সাইড। দেখো, এই নাইট্রাস অক্সাইড যে ব্যাপারটা, এটা হচ্ছে একটা মৃদু মিষ্টি গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস। ঠিক আছে, এটা কি হয়? এটা যখন নিঃশ্বাসের সাথে মানুষ যদি গ্রহণ করে তাহলে হাসি পায়। এই নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস মূলত ব্যথা কমানো এবং কী হচ্ছে, মন চনমনে ভাব, আমাদের মনে চনমনে ভাব তৈরি করার জন্যই কিন্তু কাজে লাগে। ঠিক আছে, তো লাফিং গ্যাসের সংকেত কি হচ্ছে? N2O, মানে হচ্ছে নাইট্রাস অক্সাইড, যেটা সাধারণত ব্যথা কমানোর কাজে ব্যবহার করা হয়। নেক্সট দেখো, নেক্সট যে কোশ্চেনটি রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কতদিন? ঠিক আছে, দেখো এখানে আছে 3 বছর, 5 বছর, 5 বছর, 6 বছর। দুটো অপশান এক হয়ে গেছে, এটা 4 ধরে নাও। ঠিক আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 6 বছর। প্রতি 6 বছর অন্তর অন্তর 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ সদস্য কিন্তু রিটায়ারমেন্ট নেই। আমাদের যে পার্লিয়ামেন্টের মানে যে সংসদ, তার দুটি কক্ষ, একটা হচ্ছে আপার হাউস মানে যেটা রাজ্যসভা, একটা হচ্ছে লোয়ার হাউস যেটা হচ্ছে লোকসভা। কিন্তু যার প্রকৃত ক্ষমতা কিন্তু লোয়ার হাউস অর্থাৎ লোকসভার হাতেই থাকে। তো বর্তমানে আমাদের নতুন সংসদ ভবন তৈরি হয়েছে,
এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কে ডিজাইন করেছে, সংসদ ভবনটা বাই ক্যামেরাল সিস্টেম, এখানে কতজন সিট, মানে অর্থাৎ রাজ্যসভার সদস্য পদ কত, লোকসভার সদস্য পদ কত। সত্যি খুব কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের যে সংসদ পদ, ঠিক আছে। তো এই রাজ্যসভার সংসদকালের মেয়াদ হচ্ছে কত, 6 বছর। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 6 বছর। নেক্সট দেখো এখানে রয়েছে যে কোশ্চেনটি ছিল যে দাগ এবং হুলিয়া প্রথা কে চালু করেছিলেন, ঠিক আছে। দাগ এবং হুলিয়া অ্যাকচুয়ালি চালু করেছিলেন, দেখো এখানে যে বলবন, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, সিকান্দার লোদি, দেখো এটা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। খলজি বংশের শ্রেষ্ঠ রাজা আলাউদ্দিন খলজি, তার লক্ষ্য ছিলেন যে তিনি সারা বিশ্ব জয় করবেন, এই জন্য তাকে বলা হয় ভারতের আলেকজান্ডার, ঠিক আছে। দেখো আলেকজান্ডারের যেমন স্বপ্ন ছিল সারা বিশ্ব জয় করা, তেমনি আলাউদ্দিনেরও স্বপ্ন ছিল। তো দেখো এখানে আছে যে তার সেনাবাহিনীতে যাতে ঠিকঠাক সৈন্য থাকে, তো তাদের একটা দাগ এবং হুলিয়া পুরো মানে চেহারা সিস্টেমটা থাকতো, হ্যাঁ। পরবর্তীকালে এই সিস্টেমটাই শের শাহ চালু করেছিলেন, ঠিক আছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি আলাউদ্দিন খিলজি। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, ঠিক আছে। দেখো আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, তো এই মানে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সারোদ, ঠিক আছে। সারোদ বাদ্যযন্ত্রের সাথে আমজাদ আলী খান যুক্ত। তাহলে তুমি এগুলোও মনে রাখবে যে বেহালা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে টি.এস. কৃষ্ণান, যিনি কিন্তু মারা গেছেন, ঠিক আছে, বিখ্যাত। এছাড়াও 2023 সালের সবচেয়ে সেরা বেহালা বাদক হচ্ছেন ভিনেতা সারিকা ভোকনার, কি নাম, ভিনেতা মনে রাখবে, বিনেতা সারিকা ভোকনার, ঠিক আছে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। 2023 সালের শ্রেষ্ঠ বেহালা বাদক, সেতার বাদক কে ছিলেন, এনায়েত খাঁ, বিলায়েত খাঁ, পণ্ডিত রবি শঙ্কর, এটা মনে রাখবে তোমরা, এনায়েত খাঁ বা বিলায়েত খাঁ। বীণা কে বাজাতেন, বীণা বাজাই বিখ্যাত হয়েছিলেন জয়ন্তী কুমারেশ আর সুন্দরম বালাচন্দ্র, কি নাম, জয়ন্তী কুমারেশ আর সুন্দরম বালাচন্দ্র। আর শারদ্য বললাম আমজাদ আলী খান, ঠিক আছে। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাট দ্য সেম টাইম একটা কোশ্চেন পড়ার সাথে সাথে তোমরা কিন্তু বাকি যে অপশানগুলো সেগুলোকেও গ্র্যাব করার চেষ্টা করবে, অ্যাবজর্ব করার চেষ্টা করবে, যাতে করে তোমার অনেক বেশি সুবিধা হয়। মানে তোমাকে স্মার্ট স্টাডি করতে হবে যাতে করে তুমি একটা পড়ে অনেক কিছু তথ্য জানতে পারো, এবং ইনফরমেশন ইজ ওয়েলথ, যেটা সবচেয়ে বেশি জরুরি। এখনকার দেখছো তো কোশ্চেনের প্যাটার্ন কিন্তু পাল্টে দিচ্ছে, ঠিক আছে। হয়তো তোমাকে এমন একটা কোশ্চেন দিল যে নিম্নলিখিত কোন ব্যক্তিটি বেহালা বাদকের সাথে যুক্ত নন, ঠিক আছে, বা নিম্নলিখিত কোন ব্যক্তিটি সেতার বাদকের সাথে যুক্ত নন। হয়তো দিয়ে দিল জয়ন্তী কুমারেশ, বাকিগুলো সেতার বাদকের নাম দিয়ে দিল এনায়েত খাঁ, বিলায়েত খাঁ, রবিশঙ্কর আর জয়ন্তী কুমারেশ। তো সঠিক উত্তর হয়ে যাবে তখন কিন্তু জয়ন্তী কুমারেশ, ঠিক আছে। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে লন টেনিস কোর্টের জন্য খ্যাত, দেখো এইখানে যে উইম্বলডন, ঠিক আছে, উইম্বলডন কোথায় অবস্থিত, লন টেনিসের জন্য খ্যাত উইম্বলডন কোথায় অবস্থিত, ওয়াশিংটন ডিসি মানে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, প্যারিস এটা আমেরিকাতে রয়েছে, এটা ফ্রান্সে রয়েছে, রোম ইটালি, আর এটা হচ্ছে লন্ডন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লন্ডন। উইম্বলডন কোথায় আছে, সেটা রয়েছে লন্ডন, কোথায়, ইংল্যান্ডের, ঠিক আছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লন্ডন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট দেখো রয়েছে যে বৃক্কের গঠনগত ও কার্যগত একক কী, ঠিক আছে, বৃক্কের গঠনগত ও কার্যগত দেখো এখানে যে বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম নেফ্রিডিয়া, নেফ্রন, নিউরন, ম্যালপিজিয়ান নালিকা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নেফ্রন। তাহলে বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি, তার নাম হচ্ছে নেফ্রন, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো কোশ্চেনটি রয়েছে যে ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, ঠিক রয়েছে। তো ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন, দেখো এই কোশ্চেনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, সতীশ চট্টোপাধ্যায়, অশ্বিনী কুমার দত্ত, বাল গঙ্গাধর তিলক। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সতীশচন্দ্র মুখোপাধ্যায়। যেভাবে একটা কোশ্চেন কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে যতীন্দ্রনাথ মুখার্জি না যতীন্দ্রনাথ দাস, ঠিক আছে। তো ডন সোসাইটি 1902 খ্রিস্টাব্দে কলকাতাতে সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে।
অ্যাকচুয়ালি যে এই ডন সোসাইটির উদ্দেশ্য কী ছিল, যে স্বদেশি ভাবধারার মাধ্যমে শিক্ষা প্রদান করা। ঠিক আছে, ডন সোসাইটি এটা সতীশচন্দ্র মুখোপাধ্যায় 1902 খ্রিস্টাব্দে কলকাতাতে প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, আইসোটোপ নেই। ঠিক আছে, আইসোটোপ নেই এরকম একটি মৌলের উদাহরণ কি? ঠিক আছে, সোডিয়াম, ইউরেনিয়াম, কার্বন না ক্লোরিন। তো প্রথমে জানতে হবে আইসোটোপ কাকে বলে। ঠিক আছে, তবেই তো আমরা এটা করতে পারবো। তো আইসোটোপ কাকে বলে আমাদেরকে জানতে হবে এটা। তো দেখো, আইসোটোপ হচ্ছে সেই জিনিসটাই যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা অসমানের জন্য তার ভরটাও কিন্তু অসমান। ঠিক আছে, তাহলে এখানে কি থাকবে? প্রোটন সংখ্যাটা কিন্তু ইকুয়াল, কিন্তু নিউট্রন, ঠিক আছে, তো এই নিউট্রনটা হচ্ছে অসমান। ঠিক আছে, যার জন্য কিন্তু ভরটাও অসমান, এই জন্যে এটাকে আইসোটোপ বলে। তো সেই রকম জিনিসটাই হচ্ছে আইসোটোপ, যার মানে যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা যদি সমান হয় কিন্তু নিউট্রন সংখ্যা যদি অসমান হয় তাহলে ভরটাও কিন্তু অসমান হবে, এটাকেই বলছি আমরা আইসোটোপ। তো এর সঠিক উদাহরণ বা এরকম একটা মৌল হচ্ছে কি? সোডিয়াম। ঠিক আছে, তো এরকম একটা মৌল হচ্ছে কি? সোডিয়াম। ঠিক আছে, মনে থাকবে, এটা হচ্ছে সোডিয়াম। আইসোটোপের উদাহরণ হচ্ছে সোডিয়াম। দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে যে একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি কত হয়? ঠিক আছে, দ্বিগুণ, 4 গুণ, অর্ধেক, 1/4। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 4 গুণ। দেখো, কোনো একটা বস্তুর বেগ যদি দ্বিগুণ হয় তাহলে বস্তুটির গতিশক্তি হবে 4 গুণ। কীরকমভাবে? দেখো, তাহলে গতিশক্তি ভর ও বেগের বর্গের সমানুপাতিক। তাহলে এখানে যে গতিশক্তিটা হচ্ছে ভর ও বেগ, এই দুটির বর্গের সমানুপাতিক। ভর অর্ধেক হলে গতিশক্তি অর্ধেক হবে। আবার যদি বেগটা যদি 2 গুণ হয় 2x, তাহলে কি গতিশক্তি হবে 4 গুণ 4x। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখবে যে একটি বস্তুর বেগ যদি দুগুণ হয় তাহলে বস্তুটির গতিশক্তি কিন্তু 4 গুণ হবে, কারণ ভর ও বেগের মানে হচ্ছে বর্গের সমানুপাতিক গতিশক্তি। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনটি যে আমাদের ভারতের সংবিধান সম্পর্কে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে যে কোনো বিল অর্থ বিল কিনা এটা কে ঠিক করেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ মানে স্পিকার না অর্থমন্ত্রী? ঠিক আছে, যে ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারায় কিন্তু অর্থ বিল লোকসভাতে পাস হওয়ার গল্প বলা রয়েছে। তো এই বিলটা আদৌ অর্থ বিল কি না সেটা পুরো ঠিক করে কিন্তু লোকসভার অধ্যক্ষ, অর্থাৎ লোকসভার যিনি চার্জে রয়েছেন, ঠিক আছে, দ্য স্পিকার, তিনি ঠিক করেন, লোকসভার অধ্যক্ষ। তো অবশ্যই তোমরা আমাকে জানাবে বন্ধু যে ভারতের বর্তমান লোকসভার অধ্যক্ষ অর্থাৎ স্পিকার কে, এবং রাজ্যসভা যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি। ঠিক আছে, তো লোকসভার বর্তমান অধ্যক্ষকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে। তো এই অর্থ বিল কিনা এটা পুরোটাই ঠিক করেন লোকসভার অধ্যক্ষ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 3, লোকসভার অধ্যক্ষ। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটা দেখো, খুব একটা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কে প্রথম ইনকলাব জিন্দাবাদ ধ্বনিটি দেয়? ঠিক আছে, ভারতে। দেখো, এটার রাজগুরু সুখদেব না ভগৎ সিং না বটুকেশ্বর দত্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভগৎ সিং। ঠিক আছে, তো এখানে সেই যেমন কোশ্চেন আছে ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ আমরা গোটাই বাদ। ঠিক আছে, তো সেই রকম ব্যাপার যেন না হয়ে যায়, তোমরা অবশ্যই পড়াশোনা করবে এবং কোশ্চেনের পাঁচগুলো অবশ্যই কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করবে, অর্থাৎ কোশ্চেনটি আমাদের কি বলতে চাইছে। ঠিক আছে, যেটা না দেখলে কিন্তু অবশ্যই তোমরা মিস করবে। দেখো, ইনকলাব সম্পর্কে একটু জেনে নাও। দেখো, ইনকলাব যে টার্মটা সেটা মোহাম্মদ ইকবালও কিন্তু ব্যবহার করেছিলেন। ঠিক আছে, যেমন ধরো এখানে আছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি, যেটা ভগৎ সিং বানিয়েছিলেন, তাদের এটা কিন্তু একটা ধ্বনি ছিল ইনকলাব জিন্দাবাদ, মানে
বিপ্লবীদের মধ্যে একটা মানে আন্দোলন করার একটা যে ইন্সপিরেশন সেটা জাগতো। তো 1929 সালের 8 এপ্রিলের ঘটনা বলি। ইতিহাসে সাল বাই সাল, তারিখ বাই তারিখ যদি তোমরা মনে রাখতে পারো অবশ্যই তোমরা কিন্তু উপকৃত হবে। তো এখানে কিন্তু কেন্দ্রীয় আইনসভায় রাজগুরু সুখদেব, ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, ঠিক আছে, তো কেন্দ্রীয় আইনসভায় কিন্তু বোমা নিক্ষেপ করেছিল, ঠিক আছে। তারপরেই এদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল, ভগৎ সিংকে লাহোর ষড়যন্ত্র মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো তখন কিন্তু এই স্লোগানটা চালু ছিল। যেভাবে কিছুদিন আগে সম্প্রতি এই হয়তো মাসটেক হবে মনে হচ্ছে, যে নতুন লোকসভা কেন্দ্রে কিন্তু ঢুকে একজন মানে স্মোক মানে কি ছড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। দেখো, তো এই ইনকলাব টার্ম ব্যাপারটা যে 1921 সালে একজন কমিউনিস্ট লিডারের গল্প বলবো, মৌলানা হাসরাত মোহানি, তিনি কিন্তু ইউজ করেছিলেন। কিন্তু এই ইনকলাব জিন্দাবাদ টার্মটা সবচেয়ে বেশি পপুলারাইজ কে করেছিলেন? ভগৎ সিং, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, যে ফরওয়ার্ড ব্লক কত সালে প্রতিষ্ঠিত হয়? কেন ফরওয়ার্ড ব্লক হয়েছিল, কে করেছিল, আমরা সব কিছুই বলবো যে কেন হয়েছিল, কে করেছিল, ঠিক আছে। তো এই দেখো, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিল? 1939, 1940, 1941, 1938। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে কংগ্রেসের সাথে সুভাষচন্দ্র বসুর ঝামেলা হচ্ছে, তিনি কিন্তু কংগ্রেস থেকে ছিটকে যাচ্ছেন। তো তিনি 1938 বা 1939 এই দুইবারই কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, ঠিক আছে। দেখো, এর আগে মনোনীত হতো, তো নেতাজি সুভাষচন্দ্র বসুই হচ্ছে প্রথম নির্বাচিত কংগ্রেস সভাপতি 1939। তো তবু কিন্তু তাকে ছিটকে যেতে হয়েছে কংগ্রেস থেকে, যেহেতু তিনি মহাত্মা গান্ধীকে খুব ভালো মানতেন, কিন্তু পরবর্তী পরিপ্রেক্ষিতে কী হচ্ছে, তিনি বাদ চলে যাচ্ছেন, ঠিক আছে। তো এই যে ব্যাপার, যে 1939 সালের 3 মে কি হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করছেন। এবং 1940 সালে কি হচ্ছে, যে নাগপুরে অল ইন্ডিয়া কনফারেন্স ফর ফরওয়ার্ড ব্লক গঠিত হচ্ছে। তিনি এখানে একটা গল্প বলেছিলেন যে ফরওয়ার্ড ব্লকের যারা সদস্য হবেন তাদেরকে কিন্তু ব্রিটিশ শিবিরে ফিরে যেতে হবে না, মানে তাদের হাত কেটে, মানে আঙ্গুল কেটে, রক্ত দিয়ে তাদের কিন্তু শপথপত্র লিখতে হবে, ঠিক আছে। এই ছিল 1939 সালের ফরওয়ার্ড ব্লকের ঘটনা। দেখো, তো আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে, ঠিক আছে। দেখো, মোটর গাড়ি নির্মাণ শিল্প, পেট্রো রাসায়নিক শিল্প, লৌহ ইস্পাত শিল্প, জাহাজ নির্মাণ শিল্প। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পেট্রো রাসায়নিক শিল্প। একে আবার সানরাইজ ইন্ডাস্ট্রি বা উদীয়মান শিল্প বলা হয়, কারণ এর ভবিষ্যৎ অদূর ভবিষ্যতে কিন্তু অনেক ভালো, ঠিক রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, সাতপুরা পর্বত কি? সাতপুরা পর্বত কি? এটা কি স্তূপ পর্বত, না আগ্নেয় পর্বত, না অবশিষ্ট পর্বত, না ভঙ্গিল পর্বত? স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, অবশিষ্ট পর্বত, ভঙ্গিল পর্বত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু স্তূপ পর্বত। মানে হচ্ছে মানে দুই দিকটা চেপে গেছে নিচে এবং মাঝখানটা ওপরে উঠে গেছে, এইরকম, এই টাইপের, এটা হচ্ছে সাতপুরা। এই যে দুই দিকটা চেপে গেছে, মাঝখানটা ওপরে উঠে গেছে, সেটা হচ্ছে স্তূপ পর্বত। আগ্নেয় পর্বত হচ্ছে নারকন্ডাম বা ডেকান প্লাটিকও বলতে পারো। ভঙ্গিল পর্বত হচ্ছে কোনটা? আমাদের হিমালয় পর্বতমালা। নেক্সট দেখো, যে ভারতের শেষ ও স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? যে লর্ড মাউন্টব্যাটেন, ন লর্ড ওয়াভেল, ন লর্ড রিপন, লর্ড ডালহৌসি। দেখো, এই তিনটির সময়কাল কিন্তু 1947 সালের অনেক আগেই। তো এর সঠিক উত্তর হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। ধরো যদি এখানে চক্রবর্তী রাজাগোপালাচারী থাকতো তাহলে কোনটা হতো? তাহলে এখানে কোশ্চেনটা তোমাকে ভালো করে বুঝে নিতে হবে যে কী বলতে চাইছে। যে এখানে কোশ্চেনটি রয়েছে যে ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো এটা কিন্তু চক্রবর্তী রাজগোপালাচারী হবে না, তো এটা লর্ড মাউন্টব্যাটেন হবে। যদি এটা প্রথম ভারতের প্রথম মানে প্রথম ভারতীয় গভর্নর যদি হতো তাহলে হতো চক্রবর্তী রাজগোপালাচারী। তো এর সঠিক উত্তর হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট দেখো, কোশ্চেন রয়েছে যে একটা পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। স্বর্ণলতা, বকুল গাছ, ফার্ন গাছ, ব্যাঙের ছাতা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু স্বর্ণলতা। পরজীবী মানে যেসব উদ্ভিদ মানে যে অন্যের খাবার খেয়ে বেঁচে থাকে সেটাকে যে পরজীবী। তাহলে স্বর্ণলতা ধরো একটা বড় গাছ, সেখানে কিন্তু তারা পেঁচিয়ে পেঁচিয়ে ওঠে, ঠিক আছে। এই জন্য স্বর্ণলতা হচ্ছে পরজীবী উদ্ভিদ। এবার দেখো এখানে আছে কোন মাসে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়? ডিসেম্বর মাসে, নভেম্বর মাসে, না জুলাই মাসে, না জুন মাসে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জুন মাসে। কত তারিখ? 21 জুন, যেটাকে আমরা কর্কট সংক্রান্তিও বলে থাকি, ঠিক আছে। এই সময় কি হচ্ছে, উত্তর গোলার্ধে সূর্যের সবচেয়ে কাছাকাছি আসে
এবং সূর্য ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কটক্রান্তি রেখার ওপরে লম্বভাবে কিরণ দেয়, ফলে কি হচ্ছে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন আর সবচেয়ে ছোট রাত। ঠিক অপরটা হয় মকর সংক্রান্তি, যেটা হচ্ছে 22 ডিসেম্বর হয়, ঠিক আছে, তো তার বিপরীত অবস্থা। নেক্সট দেখো, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 21 জুন। তারিখটাও কিন্তু মনে রাখবে, জুলাই তোমরা মনে রাখবে 4 জুলাই, যেটা হচ্ছে অপসূর অবস্থান, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অনেক বেশি। মিনান্দার কোন বংশের রাজা ছিল? লাস্ট কোশ্চেন এটাই, যে গ্রিক, রোমান, ব্যাকট্রিয় না পল্লব। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ব্যাকট্রিয় গ্রিক, তিনি ব্যাকট্রিয় গ্রিক বংশের রাজা ছিলেন, ঠিক আছে। তো যাই হোক, আশা করি বন্ধু তোমাদের অবশ্যই আসন্ন পরীক্ষার জন্য এই ভিডিওটি কাজে লাগবে এবং তোমরা শেষ পর্যন্ত মানে আশা করি দেখেছো, এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।